আসসালামু আলাইকুম। আমি আনিসা আক্তার, সহকারী শিক্ষক, খালেকন্যাসা একাডেমি, মাদারগঞ্জ, জামালপুর। ছাত্রছাত্রী ভাই বোনেরা, আজকে আমাদের নবম শ্রেণীর পাঠ, বাংলা প্রথম পত্রে নবম শ্রেণীর কবিতা পাঠ। আমাদের কবিতাটির নাম হচ্ছে স্বাধীনতা। এই শব্দটি কিভাবে আমাদের হল। আর কবিতার কবি হচ্ছেন নির্মলেন্দু গুণ। আমরা প্রথমেই কবির পরিচিতিটা একটু জেনে নিই। তোমরা সকলেই যদি সঙ্গে বই রাখো সবচেয়ে ভালো হয়। নির্মলেন্দু গুণ 1945 সালের নেত্রকোনা জেলার কাশবন গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা সুতেন্দ্র প্রকাশ গুণ চৌধুরী এবং মাতা বীণা পানি গুণ। নির্মলেন্দু গুণ পেশায় একজন সাংবাদিক। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে প্রেমাংশুর রক্ত চাই, বাংলার মাটি বাংলার, চাষাভূষার কাব্য, ছোট গল্প ইত্যাদি। তাকে স্বভাব কবি বলা হয়। তিনি একজন রাজনৈতিক কবি এবং নির্মলেন্দু গুণ পেশায় একজন সাংবাদিক। এই কবিতার কিছু শব্দের অর্থ আমরা জেনে নেই। উন্মত্ত অর্থ দারুণ উত্তেজনায় আবেগ বিহ্বল। উদ্যত অর্থ প্রবৃত্ত প্রস্তুত। প্রাণের সবুজ প্রাণের সজীবতা ও তারুণ্য। দিগন্ত প্লাবিত অর্থাৎ আকাশ ছোঁয়া। গণসূর্যের মঞ্চ জনগণের নেতা, যার তেজিয়ান দুটি চারিদিকে বিচ্ছুরিত হচ্ছিল, তিনি যেন এক গণসূর্য। আমরা কবিতাটি একটু আলোচনা করি। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি? এই চরণগুলিতে আমরা বুঝতে পারি যে একটি কবিতা লেখা হবে, তার প্রতীক্ষায় মানুষ, লক্ষ লক্ষ মানুষ অধীর ব্যাকুল হয়ে বসে আছে উদ্যান জনসমুদ্রে। কবি কখন আসবে এই অপেক্ষায়। এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। অর্থাৎ সেদিন এই শাহবাগের সোহরাওয়ার্দী উদ্যান শিশু পার্কটি সেদিন ছিল না, এবং বাগানে ফুলে ফুলে শোভিত ছিল না, এবং বিকেলটি যে তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ ছিল সেটিও সেদিন ছিল না। তাহলে কেমন ছিল? শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকা হৃদয়ের মাঠখানি। কবি এখানে নিজেই প্রশ্ন করেছেন যে সেদিনে সেই শিশু পার্কটি তাহলে কেমন ছিল? বেঞ্চে, বৃক্ষে এবং ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি, ঢাকার যে প্রাণকেন্দ্র সোহরাওয়ার্দী উদ্যান। আমরা জেনেছি যে সেদিন এই উদ্যানের নাম ছিল রেসকোর্স ময়দান। জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মাঠ। সেদিনের সেই আমরা জানি, সকলেই জানি যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেদিন রেসকোর্স ময়দানে 7ই মার্চে যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন, যে ভাষণ তিনি দিয়েছিলেন, তাতে লক্ষ লক্ষ জনতা সেখানে উপস্থিত হয়েছিলেন। সেই 1975 সালের পর এক উদ্যত কালো হাত, সেগুলি কবির বিরুদ্ধে নতুন কবির জন্ম। মাঠে সেদিনে সে মাঠ আর নেই, সেখানে নতুন মাঠের জন্ম। বিকেলের বিরুদ্ধে বিকেল, সেই 7ই মার্চের সেই ঐতিহাসিক বিকেল বেলাটি আর নেই। উদ্যানের বিরুদ্ধে উদ্যান, সেদিন যে জনসমুদ্রের উদ্যান হয়েছিল তার পরিবর্তে আজ হয়েছে বিভিন্ন গাছের
উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। সেদিনের সেই 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ, সেদিনের সেই 7ই মার্চের সেই চিত্র, তার কোনো স্মৃতিচিহ্ন এক ধরনের এক জাতি কুচক্রী একদল তা মুছে দিতে উদ্যত হয়েছে। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। কবি বলেছেন অনাগত শিশুদের, যারা আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে তিনি বলেছেন যে শিশু পার্কের যে আজকের যে রঙিন দোলনায় তাতে দোল খেতে খেতে একদিন সে বড় হবে এবং সব সত্যি সে জানতে পারবে। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম সেরকম দিগন্ত প্লাবিত। যে সেই দিনের এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর। সেদিনের সেই রেসকোর্স ময়দান, বর্তমানে সেটি সোহরাওয়ার্দী উদ্যান। আর সেদিন সেখানে ফুলের বাগান ছিল না, শিশু পার্ক ছিল না, এসব কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ ছিল, দিগন্ত জোড়া শুধু ধুধু নীল আকাশ ছিল। শুধু মাঠ ছিল দুব্বা দলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। মাঠটি ছিল সবুজ দুব্বা দলে, অর্থাৎ ঘাসে ঢাকা। আর আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ, আমাদের যারা আমরা স্বাধীনতা, বাংলার স্বাধীনতা ফিরে চেয়েছি, সেই প্রাণের সবুজেরা এসে মিশে গিয়েছিল এই মাঠের প্রান্তরে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক। কপালে এবং কবজিতে লাল রঙের কাপড় বেঁধে কারখানা থেকে লোহার শ্রমিকেরা এই মাঠে এসে জড়ো হয়েছিল। লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক। লাঙল জোয়াল কাঁধে উলঙ্গ গায়ে কৃষকেরা ঝাঁক বেঁধে এসেছিল। হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্নবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, ভবঘুর। যে হাতের সাধারণত আমাদের মধ্যবিত্ত পরিবারের মানুষের প্রাণের মৃত্যুর ভয়টা বেশি, তা ভেবে তারা মধ্যবিত্তরা এখানে এসেছিলেন এই রেসকোর্স ময়দানে। নিম্নবিত্তরা এসেছিলেন করুণ কেরানি, যাদের 2 পয়সার জীবন চলে, তাদেরকে নিয়ে তারাও এসেছিলেন। এবং ভবঘুরেরা, যারা ঘুরে ঘুরে বেড়ায়, যাদের কোনো কাজ নেই, তারাও এখানে এসেছিলেন। আর তোমাদের মতো শিশু পাতা কুরানিরা দল বেঁধে, এবং তোমরা যারা আজকে শিশু, তারাও এসেছিলে এখানে দল বেঁধে। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি। যে একটি কবিতা পড়া হবে, সে ঐতিহাসিক কবিতা, সেই কবিতা শোনার জন্য মানুষের একটি ব্যাকুল প্রতীক্ষা ছিল। তারা সব সময় প্রতীক্ষা করে বসেছিল যে কখন কবি আসবে, কখন কবি আসবে। 100 বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। বহু বছরের বাংলার এই সংগ্রাম, বহু বছরের সংগ্রাম, আমাদের সংগ্রাম, 1952 সনের ভাষা আন্দোলন, 1971 সালে রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধ, এরকম আরও বহু সংগ্রাম পার করে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে, রবীন্দ্রনাথ ঠাকুর অত্যন্ত জ্ঞানীগুণী একজন কবি ছিলেন এবং তার গাম্ভীর্যপূর্ণ ভাবে তিনি যে হেঁটেছেন, ঠিক তার মতো অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। আমাদের জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলা হয়েছে। তাকে এখানে কবি সম্বোধন করা হয়েছে। তিনি এসে যখন জনতার মঞ্চে উঠলেন, তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোধে তাহার বজ্রকণ্ঠ বাণী। কবি যখন জনতার মঞ্চে দাঁড়ালেন, তখন মনে হলো যে সেই মাঠে মানুষের মাঝে যে আনন্দের দোলা বয়ে গিয়েছিল, সেই আনন্দের দোলায় মনে হয়েছিল যে তরিতে জোয়ার লেগেছিল, সকল দুয়ার খুলে গিয়েছিল। কে রোধে তাহার বজ্রকণ্ঠ বাণী। অর্থাৎ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বজ্র কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বর কারো সাধ্য নেই যে রোধে দেয়। গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। গণসূর্যের মঞ্চ বলতে আমরা এখানে বুঝি যে মানুষের যে জোয়ার, সেই জোয়ারকে গণসূর্যের সেই জোয়ারকে কাঁপিয়ে কবি তার অমর কবিতাটি শুনিয়েছিলেন। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এখানে কবির যে কবিতার ভঙ্গিতে তিনি যে দুটো লাইন বলেছিলেন যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, অর্থাৎ বাংলাদেশ এবং পাকিস্তানের, আমরা যে পূর্ব পাকিস্তানে ছিলাম, এই পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ করার জন্য আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু যে পদক্ষেপ, যে জোরালো পদক্ষেপ তিনি মানুষের মাঝে তার বক্তব্যে, তার কবিতা শুনিয়ে যে জোয়ার সৃষ্টি করেছিলেন, এভাবেই মানুষ ঝাঁপিয়ে পড়েছিল 1971 সালের স্বাধীনতা যুদ্ধে। এবং সেই স্বাধীনতা আমরা সেই স্বাধীনতাকে আমরা কিভাবে রক্ষা করেছি, কিভাবে ছিনিয়ে এনেছি, আমরা 30 লক্ষ প্রাণের বিনিময়ে কিভাবে আমাদের স্বাধীনতা পেলাম, এই কবিতাটিতে সেই স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো তার ইতিহাস আমরা এই কবিতা থেকে জানলাম। যে আমাদের স্বাধীনতার ইতিহাস আমরা জানলে আমরা বুঝতে পারি যে সর্বাগ্রে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে কিভাবে আমাদের মাঝে স্বাধীনতা শব্দটি এনে দিয়েছেন। কবিতার শেষ চরণে বলা হয়েছে, সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের, যে আমরা সেই আমাদের যুদ্ধের মাঝ থেকে আমরা স্বাধীনতা শব্দটি সঞ্চয় করেছি। আচ্ছা বন্ধুরা, আমরা আশা রাখি তোমরা বাড়িতে কবিতাটি বারবার পড়বে, কবিতা আবৃত্তি করবে, কবিতার শব্দার্থ টিকা জানবে। বারবার পড়লে যে কোনো জিনিস সহজ হয়ে যায়। আরেকটা কথা জেনে রাখবে, বর্তমানে আমরা মহামারীর সময়ে বাস করছি। আমাদের সুরক্ষা আমাদের নিজেদেরই করতে হবে। আমাদের বারবার হাত ধুতে হবে সাবান পানি দিয়ে, এবং আমাদের মাস্ক অবশ্যই পরতে হবে, আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আর আরেকটা কথা আমরা বলবো যে তোমরা কোনো মতেই বাল্য বিয়েতে কখনোই মত দিবে না। বাল্য বিয়ে নিয়ে যদি তোমাদের অভিভাবক বা পরিবার তোমাদের উপর ঝামেলা করে, তাহলে তোমরা আমাদেরকে ফোন করে জানাবে, অথবা তোমরা 999-এ ফোন করে তোমাদের সমস্যার কথা তুলে ধরবে। আমরা যাতে তোমাদেরকে এই ক্ষতিকর বাল্যবিয়ে থেকে রক্ষা করতে পারি। তোমরা মাদককে না বলবে, তোমাদের স্বাস্থ্যের প্রতি যত্ন নেবে, তোমরা বাড়িতেই লেখাপড়া করবে, ভালোভাবে পড়বে। ভালো থাকো, সুস্থ থাকো, শুভকামনা। আল্লাহ হাফিজ। কয় মিনিট হলো? ভালো হইল না কেন জানি, সবার ছিল কাম করে ডাক দেয়, আমরা ডাক দিই করে দেন।
এখানে দেখা গেল না স্যার এটা দিমো? কাটে দেন তাই দেবো আবার কাজে দেবো না তো ওদের তো সমাজ ছিল ওটা না তো ওটা তো ছবি অন করছি আমরা আচ্ছা তাহলে ডাক দেন আতাস রাখি ডাক দেন তো পাবো না সবাই উঠবো ক্যামেরা লাগিয়ে যাবে ঘামিকে আর সব সব খাইতেছি প্রথম করে আমরা হে কি জানি বেশি ভালো হয় নাই ওই যে হয়েছে ও বলতে আপনি আমি এই পাশে দাঁড়ায় আমার যদি ছবি উঠে ওখানে দাঁড়া আপনার এই সাইডে প্রথম গুলো এই যে বেশি সেরে গেছে পরে আমি এরকম জায়গা সমস্যা নেই বললে যদি সরো যায় সমস্যা নেই না না বললে সেরে দেয় না তো আপনার ছবি মুখ সরে গেছে আচ্ছা যাক একটু দেখি তারপর আবার জোড়া দিলাম আর ওই যে আমার ছেলে গাড়ি ফেলেছে 12 মিনিটও তো মনে হয় আমার কাছে হয় আনে এত বড় কবিতা না আমি পরে ধরছি আগেই ধরে না সুন্দর বলছেন খুব সুন্দর বলছেন তাহলে 41 হইলে আপনি কত আগে না শুরু করছেন পরে ধরছি বুঝছেন আসবো না হ্যাঁ